আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি উজ্জ্বল। আজকের এই পর্বে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার থেকে প্রথম যে কবিতাটা রয়েছে অর্থাৎ মাই লাস্ট ডাচেস, যার কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং, এই কবিতাটা আমি তোমাদেরকে সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে কবি পরিচিতি, এই কবিতার মধ্যে কোন কোন চরিত্র রয়েছে এবং তাদের মধ্যে কী সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে এই কবিতার বিষয়বস্তুটা সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দেবো। তারপরে আসছি এই কবিতার মূল টেক্সটে, সেইখানে কি আমি তোমাদেরকে সম্পূর্ণ কবিতাটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং এবং আলোচনা। তো সবার প্রথমে দেখো, আমি তোমাদেরকে এই কবিতার যে কবি অর্থাৎ রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, রবার্ট ব্রাউনিং হচ্ছেন একজন ইংরেজ কবি এবং নাট্যকার। তার বিশেষ পরিচিতি হচ্ছে যে তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রসিদ্ধ প্লেরাইট ছিলেন। তার জন্ম হয় 7ই মে 1812 খ্রিস্টাব্দে লন্ডনের ওয়ালওর্থে, এবং তিনি মারা যান 12ই ডিসেম্বর 1889 সালে 77 বছর বয়সে ইটালির ভেনিসে। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য রিং অ্যান্ড দ্য বুক, মেন অ্যান্ড ওমেন, মাই লাস্ট ডাচেস এবং দ্য লাস্ট রাইড টুগেদার। এবার দেখো আসছি এই কবিতায় কোন কোন চরিত্র রয়েছে এবং তাদের মধ্যে কী সম্পর্ক। দেখো, তো এই কবিতার প্রথম যে চরিত্র রয়েছে সে হচ্ছে ডিউক অফ ফরেরা। তো ফরেরা হচ্ছে ইটালির একটা সিটি স্টেট, এখানকার ডিউক হচ্ছে এই ডিউকটা। তিনি কিন্তু এখানকার পঞ্চম ডিউক। তার আসল নাম হচ্ছে আলফনসো টু ডিএস্টে। তো এর পরের চরিত্র হচ্ছে ডাচেস, মানে ডিউকের শেষ পত্নী বা শেষ স্ত্রী, লাস্ট ডাচেস যাকে বলা হচ্ছে তিনি। তো তার আসল নাম হচ্ছে লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি। তার যখন 13 বছর বয়স ছিল তখন কিন্তু ডিউকের সঙ্গে তার বিয়ে হয়। সেই সময় ডিউকের বয়স ছিল 24। তো এই লাস্ট ডাচেস, যার নাম হচ্ছে লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি, তার পিতার নাম হচ্ছে কসিমো ওয়ান ডি মেডিসি। তিনি ছিলেন টাস্কানি এবং এলিওনোরা ডি টলিডো প্রদেশের গ্র্যান্ড ডিউক। যদিও এই কবিতায় এই ডাচেসের পিতা কিন্তু কোনোরকম কোনো ভূমিকা পালন করছেন না। এর পরের চরিত্র হচ্ছে সেই দূতটি, যেই দূতটিকে ডিউক তার স্ত্রীর ছবিটি দেখাচ্ছেন। এর পরের চরিত্র হচ্ছে ফ্রা প্যান্ডলফ, যিনি একজন ফিকশনাল ক্যারেক্টার। ইনি কিন্তু এই কবিতায় একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি ডাচেসের ছবিটা এঁকেছেন। শেষ চরিত্র হচ্ছে ক্লস অফ ইন্সব্রাক, যিনি একজন এখানে ফিকশনাল ক্যারেক্টার। তিনি এখানে কিন্তু একজন বিখ্যাত ভাস্কর। তো এবার দেখো আসছি এই কবিতার বিষয়বস্তুতে। আমি আগে তোমাদেরকে একটা ছোট্ট করে বিষয়বস্তু দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে যখন আমি তোমাদেরকে টেক্সটটা পড়াবো এই কবিতার, তখন দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এই যে কবিতাটা মাই লাস্ট ডাচেস, এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে একজন বক্তা রয়েছে এবং একজন শ্রোতা রয়েছে। এখানে বক্তা হচ্ছে ডিউক নিজে এবং শ্রোতা হচ্ছে কে? একজন দূত। এবার তোমরা বলতে পারো দূতটা কে? ব্যাপারটা হচ্ছে ডিউক কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন, ঠিক আছে? তো তিনি যে মেয়েটিকে বিয়ে করতে চলেছেন তার রাজ্য থেকে একজন দূত এসছে, যাকে ডিউক কী করছে, তার গত স্ত্রীর ছবিটাকে দেখাচ্ছেন এবং তার গত স্ত্রী সম্পর্কে তিনি ওই দূতটাকে অনেক কিছু জানাচ্ছেন। মানে তার স্ত্রী কেমন ছিল, কীরকম দেখতে ছিল এবং তার স্ত্রীর কোন কোন বিষয়গুলো ডিউকের ভালো লাগতো না, সেটা কিন্তু তিনি এই দূতটিকে বুঝিয়ে বলে দিচ্ছেন, যাতে এই দূতটি ডিউকের সম্পর্কে পরিষ্কারভাবে ওয়াকিবল হতে পারে। মানে ডিউক কেমন ধরনের মানুষ, তিনি কেমন পাত্রী পছন্দ করেন, এই সমস্ত কিছু যেন সে বুঝতে পারে, অর্থাৎ ওই দূতটা বুঝতে পারে। তেমনভাবেই কিন্তু ডিউক এই কবিতার মধ্যে সব কিছু বলছেন। তো এই কবিতায় এই যে ডিউক অফ ফরেরা, এ কিন্তু একটা বড় বংশ থেকে বিলং করতো, ঠিক আছে? তো যে বংশের 900 বছরের একটা ঐতিহ্য ছিল, কিন্তু এই ঐতিহ্যকে তার গত স্ত্রী অর্থাৎ লাস্ট ডাচেস কোনো গুরুত্বই দিত না। হ্যাঁ, মানে তিনি বলতে এখানটাতে কিন্তু তার লাস্ট ডাচেস, ঠিক আছে? তো তার লাস্ট ডাচেস এমন আচরণ করতো, এমনভাবে চলাফেরা করতো যেটা ডিউকের বংশ মর্যাদার বিরুদ্ধে ছিল, এবং সেটা কিন্তু ডিউক একদম পছন্দ করতো না। তিনি সবার সঙ্গে কথা বলতেন, তিনি বলতে কিন্তু এখানে তার স্ত্রী অর্থাৎ লাস্ট ডাচেস সবার সঙ্গে কথা বলতো, সবাইকে দেখে হাসতো, ঠিক আছে? সবার সঙ্গে খোলামেলা কথাবার্তা বা হাসি ঠাট্টা সে করতো। তো এটাই কিন্তু ডিউকের পছন্দ হয়নি।
ডিউকের মনে হতো যে তার গত স্ত্রী অর্থাৎ লাস্ট ডাচেস কখনোই তার বংশ মর্যাদাকে বুঝতে চায়নি। সে তার বংশ মর্যাদাকে সব কিছুর সঙ্গে ঘুলিয়ে ফেলত, এটাই তার পছন্দ ছিল না, এবং এই জন্যই তিনি তার গত স্ত্রী অর্থাৎ লাস্ট ডাচেসকে হত্যা করেছিলেন। এই কবিতায় কোথাও কিন্তু সরাসরি লেখা নেই যে তিনি তার গত স্ত্রীকে হত্যা করেছেন। তো এই কবিতার মধ্যে দিয়ে আমরা কিন্তু ডিউকের একটা পরিষ্কার চরিত্রের ছবি খুঁজে পাচ্ছি। সে কিন্তু এখানে তার বংশ মর্যাদায় গর্বিত, খুবই গর্বিত বলতে গেলে পারে। তার যে একটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু সে প্রত্যেক ক্ষেত্রে দেখানোর চেষ্টা করে। তার সঙ্গে সঙ্গে সে কিন্তু বেশ লোভীও, ঠিক আছে, এটাও কিন্তু আমরা জানতে পারবো সম্পূর্ণ কবিতাটা পড়লে পারে। তো এই গেল মোটামুটি এই কবিতার একটা ছোট্টখাটো বিষয়বস্তু। তো মূল কবিতায় যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। এই দেখো এ হচ্ছে আমার শেষ ডাচেস। শেষ ডাচেস বলতে যে ডাচেস অর্থাৎ যে স্ত্রী মারা গিয়েছে। ডাচেস বলতে কাকে বোঝাচ্ছে বলতো? এখানে ডাচেস বলতে কিন্তু ওই ডিউক, যার কথা আমি একটু আগে বললাম, ডিউক অফ ফরেরা, ঠিক আছে, তার গত স্ত্রী, মানে তার মৃত স্ত্রীর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে ডিউক সেই দূতকে বলছে, কি বলছে দেখো, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। এ হচ্ছে আমার শেষ ডাচেস, পেইন্টেড অন দ্য ওয়াল, যে অঙ্কিত রয়েছে দেওয়ালে। পেইন্টেড অন দ্য ওয়াল, যে অঙ্কিত রয়েছে বা যাকে আঁকা হয়েছে দেওয়ালে। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ। দেখো যেন তাকে দেখে মনে হচ্ছে সে কি, সে যেন জীবন্ত। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, তাকে দেখে যেন মনে হচ্ছে কি সে যেন জীবন্ত। এখানে দেখো ওয়াজের পরিবর্তে ওয়্যার কি ইউজ করেছে। তোমরা এখানে বলতে পারো যে সি এর সঙ্গে তো ওয়াজ হয়, এখানে ওয়্যার হলো কেন? এখানে দেখো যে বক্তব্যটা বলছে দেখো সেটা কিন্তু অলিক, অলিক মানে যেটা সম্ভব নয়। সি ওয়্যার অ্যালাইভ, যেন তাকে মনে হচ্ছে জ্যান্ত, কিন্তু ও জ্যান্ত হতে পারে না, ও তো মারা গিয়েছে। সে তো সেই অর্থে এখানে কি বলছে, সি ওয়্যার অ্যালাইভ, তাকে যেন মনে হচ্ছে সে যেন জীবন্ত রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, তাকে দেখে যেন মনে হচ্ছে সে যেন রয়েছে জীবন্ত। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার, আমি এই ছবিটাকে কি বলি, আমি এই ছবিটাকে কি বলি, এ পিস অফ ওয়ান্ডার, মানে কি একটা আশ্চর্যের একটা প্রতীক বা একটা আশ্চর্যজনক একটা জিনিস, এটাকে বলছে ডিউক। মানে এই ছবিটা এতটাই দারুণ, এতটাই অসাধারণ, তো ডিউক এটাকে কী বলছে, এটাকে বলছে একটা ওয়ান্ডার, হ্যাঁ, আশ্চর্য। যেমনটা তাজমহল সপ্তম আশ্চর্য পুরো পৃথিবীর, তেমনটা তার মনে হচ্ছে এই ছবিটা একটা আশ্চর্যজনক জিনিস। নাও ফ্রা প্যান্টলপস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। আচ্ছা, ফ্রা প্যান্টলপ এই ভদ্রলোককে, এ কিন্তু একজন মহান আর্টিস্ট, মানে যে ছবি আঁকে, ঠিক আছে, সেই সময়ের একজন বিখ্যাত আর্টিস্ট হচ্ছে এই ফ্রা প্যান্ডলফ, ঠিক আছে। তো ডিউক একে নিয়ে এসছে তার প্রাসাদে কী করার জন্য, এই ছবিটাকে আঁকার জন্য। তো এখানে দেখো কী বলছে, ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। এই যে ভদ্রলোক ফ্রা প্যান্ডলফের হাতটা কি একদিন ধরে কি ব্যস্তভাবে কাজ করেছে, মানে একদিন ধরে এই লোকটা কী করেছে, এই ছবিটাকে এঁকেছে, মানে একটা দিন পুরো লেগেছে এই ছবিটাকে আঁকতে, এবং সে কিন্তু খুব ব্যস্তভাবে ছবিটাকে এঁকেছে। ব্যস্তভাবে বলতে সে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছে। তাকে একদিনের মধ্যে আদেশ দেওয়া হয়েছিল কি যে এই ছবিটাকে এঁকে দিতে। তো এখানে দেখো বলছে ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলফের হাতটা কিন্তু একদিনে খুব ব্যস্তময়ভাবে এই ছবিটাকে এঁকেছে। তো এখানে একটু বলতে হয় যে ফ্রা প্যান্ডলফ এই ব্যক্তি কে। ফ্রা মানে কিন্তু হচ্ছে ফ্রায়ার, ঠিক আছে। তো ফ্রায়ার বলতে কি বোঝায়, ধর্মযাজক। তখনকার দিনে চার্চে যে সমস্ত ধর্মযাজকেরা থাকতো তার মধ্যে একজন হচ্ছে এই ফ্রায়ার, ঠিক আছে। তার শর্ট নাম এখানে কি বলছে, ফ্রা বলা হচ্ছে, ফ্রা প্যান্ডলফ। তো সেই ধর্মযাজককে অর্থাৎ এই যে ফ্রা প্যান্ডলফকে ডিউক নিয়ে এসছেন তার প্রাসাদে কী করার জন্য, তার স্ত্রীর মানে তার যে গত ডাচেস তার ছবি আঁকার জন্য। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, দেখো আমার স্ত্রী দেখো দাঁড়িয়ে রয়েছে, মানে কি পুরো আঁকা হয়ে গিয়ে, মানে আঁকা পুরো কমপ্লিট হয়ে দেখো আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। কোথায়, ছবিতে, কিন্তু সত্যিকারে নয়, ছবিতে।
উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, মানে ডিউক এখানে বলছে ওই দূতটাকে, কি বলছে যে তুমি কি একটু বসবে এবং বসে আমার স্ত্রীকে দেখবে, মানে ওই ছবিটাকে দেখবে। ডিউক এখানে ওই লোকটাকে অর্থাৎ ওই যে দূতকে তিনি বলছেন। দূতটাকে আমি একটু আগে বলেছিলাম যে দূতটা হচ্ছে ডিউক কিন্তু পুনরায় বিয়ে করতে চলেছেন। তো তিনি যাকে বিয়ে করতে চলেছেন সেই রাজ্যের একজন দূত এসছে এবং তাকে ডিউক কিন্তু এই সমস্ত কথাগুলো বলছেন। দেখো, আই সেড ফ্রা প্যান্ডেলফ বাই ডিজাইন, মানে কি এটা কিন্তু ফ্রা প্যান্ডেলফেরই দ্বারা আঁকা হয়েছে। হ্যাঁ, ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, কিন্তু তোমার মতো বলতে কাকে বোঝাচ্ছে, ওই যে দূতটা ওকে বলছে ডিউক, কি বলছে, ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার, হ্যাঁ, কাউন্টেনেন্স। দেখো, তোমার মতো একজন স্ট্রেঞ্জার, ডিউক ওই দূতটাকে বলছে তোমার মতো একজন স্ট্রেঞ্জার কখনোই বুঝতে পারে না। নেভার রিড কথাটার অর্থ কি, পড়া নয় কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডকে বোঝাচ্ছে। তোমার মতো একজন স্ট্রেঞ্জার কখনোই বুঝতে পারে না, কখনোই আন্ডারস্ট্যান্ড করতে পারে না কি, দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, ওই যে ছবিতে যে ডাচেসের মুখটা রয়েছে, কাউন্টেনেন্স মানে কিন্তু মুখ। হ্যাঁ, তো এখানে যে ছবিটা রয়েছে সেই মুখের যে দীপ্তি, মুখের যে সৌন্দর্য, ওই যে ডাচেসের মুখের মধ্যে দিয়ে কী প্রকাশ করা হচ্ছে সেটা কিন্তু এই যে দূতের মতো একজন স্ট্রেঞ্জার কখনোই বুঝতে পারে না। এটা ডিউক ওই দূতটাকে বলছে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, সেই গভীরতা এবং তার সেই আবেগ। ডেপথ মানে কিন্তু হচ্ছে গভীরতা, আর প্যাশন মানে হচ্ছে কি আবেগ। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ওই যে ডাচেসের মুখের মধ্যে যে একটা আন্তরিক যে গ্ল্যান্স মানে কি বলতো দীপ্তি রয়েছে, সেই দীপ্তির যে গভীরতা এবং সে কি আবেগটাকে কখনোই কিন্তু ওই দূতটার মতো একজন আগন্তুক বুঝতে পারে না, হ্যাঁ, বা পারবেও না। এটা ডিউক বলছেন ওই দূতটাকে। দেখো তারপরে কি বলছে, বাট টু মাই সেলফ দে টার্ন, তারা তখন কী করে, তারা তখন এই যে ডিউকের দিকে ঘুরে তাকায়। কেন, দেখো, সিন্স নান পুট বাই দ্য কার্টেন, কারণ কেউ কিন্তু এই পর্দাটাকে সরাতে পারে না। পর্দা বলতে কি, এই যে ডাচেসের ছবিটা যেটা দেয়ালে টাঙানো রয়েছে সেটা কিন্তু সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকে, এবং সেই পর্দাটা কিন্তু ওই ডিউক ছাড়া কিন্তু কেউ সরাতে পারে না। হ্যাঁ, তাই দেখো বলছে এখানটাতে, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, যেহেতু কেউই এই পর্দাটাকে সরাতে পারে না, আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি তোমার জন্য সরিয়েছি। ডিউকটা ওই দূতটাকে বলছে, হ্যাঁ, আই হ্যাভ ড্রন ফর ইউ, যেই পর্দাটা আমি তোমার জন্য সরিয়েছি, বাট এটা কিন্তু আমি শুধুমাত্র সরাতে পারি। এখানে কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে প্রকাশ কী পাচ্ছে বলো তো, যে ডিউক কতটা মানে গর্বিত বা কতটা অহংকারী। ঠিক আছে, এই লাইনগুলোর মানে কি, এই লাইনগুলোর মধ্যে দিয়ে যে কবি, হ্যাঁ, তিনি কি বোঝাতে চাইছেন, যে ডিউক কিন্তু খুবই দাম্ভিক, তার মধ্যে কিন্তু খুবই অহংকার রয়েছে। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং ওদের দেখে কি মনে হয়, ওদের দেখে বলতে কি, এই যে স্ট্রেঞ্জারগুলো যখন ডাচেসের মুখটা দেখে ডাচেসের মুখের যে আবেগ এবং গভীরতাকে বুঝতে পারে না, তখন ওরা কী করে, তখন ওরা ডিউকের দিকে তাকায় এবং ওরা কি বলতে চায় দেখো বলছে এখানটাতে, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, ওদের দেখে যেন মনে হয় তারা যেন আমাকে কি জিজ্ঞেস করতে চাইছে, কি দেখো, ইফ দে ডার্স্ট মানে কি, যদি ওরা সাহস করে। ডিউককে তো প্রশ্ন করা যায় না, তাই না, ডিউককে প্রশ্ন করার কেউ কিন্তু সাহস করতো না, ঠিক আছে, বা সাহস করতে পারেও না, এটা ডিউক বলছে। দেখো কি বলছে এখানটাতে, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, ওদের দেখে, ওদের বলতে মানে কি, যারা এই ডাচেসের ছবিটাকে দেখতো কিন্তু এর ছবির যে অর্থ, হ্যাঁ, সেটা যখন বুঝতো না তখন তারা কী করতো, তারা তখন ডিউকের দিকে তাকাতো। ওদের দেখে যেন মনে হতো ওরা যেন কি ডিউককে প্রশ্ন করতে চায়। ইফ দে ডার্স্ট মানে কি, যদি ওরা সাহস করতো। আমি একটু আগে বললাম ডিউককে প্রশ্ন করা যায় না, ডিউক কিন্তু প্রচণ্ড ক্ষমতাশালী বা প্রচণ্ড দাম্ভিক, তাই তাকে কিন্তু প্রশ্ন করাটা কিন্তু খুবই সাহসের ব্যাপার। তাই বলছে ইফ দে ডার্স্ট, যদি ওরা সাহস করতো। দেখো কি বলতো, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, সেই লোকগুলো ডিউককে কি প্রশ্ন করতো, যদি সাহস করতো প্রশ্ন করার তাহলে কি প্রশ্ন করতো, দেখো, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই যে ডাচেসের মুখের মধ্যে এত দীপ্তি কি করে এলো, এটা ওই লোকগুলো ওই ডিউককে প্রশ্ন করতে পারতো, যদি প্রশ্ন করতো বা প্রশ্ন করার সাহস করতো সেই ক্ষেত্রে। দেখো তারপর কি বলছে, ডিউক কি বলছে, দেখো,
সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, মানে কি তাই আপনি প্রথম নন, মানে কি ডিউক ওই দূতটাকে বলছে, তাই আপনি প্রথম নন যে আমার দিকে তাকিয়ে এই প্রশ্নটা করতে চাইছেন। মানে এর আগেও অনেক লোক এসেছিল, ঠিক আছে, ডাচেসের ছবিটা দেখেছিল এবং তারাও কিন্তু এই একই ধরনের প্রশ্ন করতে চেয়েছিল। তাই এখানে ডিউক কী বলছে দেখো, সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই আপনি প্রথম নন যে আমার দিকে তাকিয়ে এরকম প্রশ্ন করতে চাইছেন। স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, ওই লোকটা কি প্রশ্ন করতে চেয়েছিল ডিউককে, দেখো হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, যে ওই ডাচেসের মুখের মধ্যে এতটা দীপ্তি, এতটা মানে ঝলমলানি ভাবটা কি করে এলো। তখন দেখো ডিউকটা কি বলছে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এই যে ডাচেসের মুখের মধ্যে একটা দীপ্তি দেখা যাচ্ছে এর কারণ শুধুমাত্র এই নয় যে তার স্বামী মানে ডিউক তার সামনে দাঁড়িয়ে আছেন বলে। এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা আমি প্রথমত তোমাদেরকে বলেছিলাম, যে ডিউক কিন্তু একটুখানি সন্দেহবাদী। সে কিন্তু এই ডাচেসকে সন্দেহ করতো যখন ডাচেস জীবন্ত ছিল, মানে যখন বেঁচে ছিল। ডাচেস কিন্তু সবার সঙ্গে মিশতে এবং সবার সঙ্গে কথা বলতে ভালোবাসতো, ঠিক আছে, তাই ডাচেসের এই ব্যবহারটা বা এই আচরণটা কিন্তু ডিউক ভালো চোখে দেখতো না। তার কি মনে হতো, তার মনে হতো হয়তো ডাচেস অন্য সবার সঙ্গে ফ্লার্ট করছে, ঠিক আছে, এটা কিন্তু তা নয়। তো এখানে দেখো বলছে, তো এইখানে দেখো এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু ডিউকের মনের মধ্যেকার একটা সন্দেহকে প্রকাশ করছে। দেখো কি বলছে, দেখো এখানে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, না মহাশয়, ডিউক ওই দূতটাকে বলছে তার মুখের মধ্যে যে দীপ্তি ফুটে উঠছে মানে ওই ডাচেসের, সেটার কারণ শুধুমাত্র এই নয় যে তার স্বামী তার সামনে দাঁড়িয়ে আছে। এটা ডিউক ওই দূতকে বলল। কল দ্য স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, যে স্পটটা মানুষ যখন হাসে দেখবে তার মুখের মধ্যে একটা আলাদা একটা আভা চলে আসে। একটা গম্ভীর মুখের মানুষের মধ্যে একরকম আভা থাকে এবং একটা হাসি খুশি মুখের মধ্যে কিন্তু একটা আলাদা আভা থাকে, ঠিক আছে। তো এখানে দেখো ডিউক কি বলছে, কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, ওই যে ডাচেস ওর গালের মধ্যে, চিক মানে কি ওর গালের মধ্যে যে স্পট অফ জয়, ওর গালের মধ্যে যে একটা হাসির যে একটা স্পট মানে দাগ বা একটা বিন্দু দেখা যাচ্ছে, পারহ্যাপস ফ্রা প্যান্ডালফ চান্স টু সে, মানে কি এই দাগটার মধ্যে দিয়ে, এই যে দাগটা দেখা যাচ্ছে ডাচেসের মুখের মধ্যে, এটার মধ্যে দিয়ে এই ফ্রা প্যান্ডালফ কি বলতে দেখো চেয়েছিলেন। যেহেতু এই ছবিটা এই ফ্রা প্যান্ডালফ এঁকেছে, পারহ্যাপস ফ্রা প্যান্ডালফ চান্স টু সে, হয়তো এখানে ফ্রা প্যান্ডালফ বলতে চেয়েছেন কি হার ম্যান্টেল, আচ্ছা এখানে ম্যান্ডেল বলতে কিন্তু এক ধরনের পোশাক, কিন্তু এইখানে কিন্তু চাদরকে বোঝানো হচ্ছে, গায়ে যে চাদরটা দেওয়া হয় তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। হার ম্যান্টেল ল্যাপস মানে কি ঢেকে রয়েছে। ওই ছবির মধ্যে যেটা ছবিটা রয়েছে ডাচেসের, সেখানে কিন্তু ডাচেস একটা চাদর গায়ে দিয়ে রয়েছে। তো চাদরের কিছুটা অংশ কিন্তু ডাচেসের শরীরের একটা অংশকে দেখো ঢেকে রয়েছে। দেখো কোন অংশটার কথা বলা হচ্ছে এখানটাতে, হার ম্যান্টেল ল্যাপস, তার সেই চাদরটা ঢেকে রয়েছে কি ওভার মাই লেডিজ রিস্ট, আমার কি স্ত্রীর হাতের কবজিটাকে টু মাছ বেশিরভাগটা। তো ডাচেসের গায়ে যে চাদরটা রয়েছে সেই চাদরটার কিছুটা অংশ কি ডাচেসের যে রিস্ট মানে কি কবজির খানিকটা অংশ কিন্তু ঢেকে রয়েছে। এটা কি, এটা ফ্রা প্যান্ডালফ দেখানোর চেষ্টা করেছেন। দেখো, অর পেইন্ট মাস্ট নেভার হোপ, অথবা ফ্রা প্যান্ডালফ যেভাবে রংটা করেছে ডাচেসের ছবিটাকে, সেখানে দেখো কি হয়েছে, পেইন্ট মাস্ট নেভার হোপ, তার আঁকা রংটা হয়তো কখনোই আশা করতে পারেনি কি টু রিপ্রোডিউস, তুলে ধরতে দ্য ফেইন্ট, সে হালকা হাফ ফ্লাস মানে কি অর্ধেক ফুটে ওঠা, কি হাফ ফ্লাস কি, যখন ফ্রা প্যান্ডালফ ডাচেসের ছবিটা আঁকছিলেন তখন ডাচেসের মুখের মধ্যে একটা হালকা হাসি দেখা গিয়েছিল, ঠিক আছে। তো সেইটাকে প্যান্ডালফ কি বলতে চাইছেন, যে তার যে রংটা তিনি যেভাবে এঁকেছেন হয়তো কি সেটা তিনি আশাই করতে পারেননি কি তুলে ধরতে, কোনটাকে, সেই হাসিটাকে, দ্য ফেইন্ট হাফ ফ্লাস, সে হালকা ক্ষীণ হাসিটাকে, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, মানে কি যেটা কি তার গলার মধ্যেই মারা গেছে, মানে কি প্রকাশ পায়নি হাসিটা, হাসিটা বেরোতে গিয়েও আর বেরোতে পারেনি। তো সেই ভাবটা প্রকাশ করার জন্যই কিন্তু এখানে এই ফ্রা প্যান্ডালফ এই যে স্পট অফ জয়টাকে একটুখানি আঁকার চেষ্টা করেছেন। এটা কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। দেখো তারপরে কি বলছে, সাচ টাফ, এই জিনিসটা বলতে কি এই যে হাসিটা,
ডাচেস কিন্তু সবাইকে দেখি হাসতো। হ্যাঁ, তার হাসি কিন্তু সবার জন্যই ছিল। তাই বলছে সাচ স্টাফ ওয়াজ কার্টেসি, হয়তো এই হাসিটা কি একটা ভদ্রতা। ডিউক বলছে হ্যাঁ, লোককে দেখে তো হাসতেই হবে, তাই না? কাউকে দেখে তো কেউ মুখ গোমরা করতে পারে না, এটা তো ভদ্রতা নয়। হ্যাঁ, সে যেই হোক না কেন, হ্যাঁ, মানুষকে দেখে কিন্তু হাসতে হয়। তাই এখানে তাকে বলছে সাচ স্টাফ ওয়াজ কার্টেসি। সত্যি ডাচেস যেভাবে হেসেছে বা যেভাবে হাসতো, এটা কিন্তু একটা কি ভদ্রতা। সি থট, হ্যাঁ, সে হয়তো ভাবতো এটা, হ্যাঁ, যে হাসিটা একটা ভদ্রতা। অ্যান্ড কজেস এনাফ, হ্যাঁ, এবং এটা কি, এটা কিন্তু অনেক কিছু ঘটিয়েছিল ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। এই যে জয়, এই যে ওর মুখের মধ্যে যে দাগ রয়েছে, যেটা ফ্রা প্যান্ডালফ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন একটা হাসিকে, সেটাই কী হচ্ছে, সেটাই হচ্ছে কি কজ। হ্যাঁ, এই যে এত হাসি, এত আনন্দের কারণ, ঠিক আছে। সি হ্যাড এ হার্ট, ডাচেসের একটা মন ছিল। হাউ স্যালাইসে, আমি যে কী করে বলি। ডিউক এখানে বলছে তার স্ত্রীর একটা মন ছিল, হ্যাঁ, যেটা তিনি কি বলতে পারছেন না, মানে তিনি প্রকাশ করতে পারছেন না। টু সুন মেড গ্ল্যাড, যে মনটা কি খুব সহজেই কিন্তু খুশি হয়ে যেত। ডাচেসের মনটা কিন্তু খুব সহজেই খুশি হয়ে যেত, খুব ইমপ্রেসড হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই কিন্তু, হ্যাঁ, ইমপ্রেসড হতো, খুশি হতো, কারো দ্বারা আকৃষ্ট হতো। সি লাইকড হোয়াট এভার, সে পছন্দ করতো যা কিছু। সি লুকড অন, সে দেখতো, মানে ডাচেস যাই দেখতো সেটাই ওর ভালো লাগতো। ডাচেস একটা এমন মেয়ে ছিল। ব্যাপারটা হচ্ছে ডিউক, যে ডিউক অফ ফারেরার কথা এখানে বলা হচ্ছে, সে একটা সম্ভ্রান্ত, হ্যাঁ, বংশের মানুষ, ঠিক আছে। তার মধ্যে একটা দম্ভ রয়েছে তার বংশকে কেন্দ্র করে। কিন্তু এখানে তার স্ত্রী যে ডাচেস, সে কিন্তু এই বিষয়টা বুঝতো না। হ্যাঁ, সে সবার সঙ্গে কথা বলতো, সবাইকে দেখে হাসতো, এই ব্যাপারটা কিন্তু ডিউকের পছন্দ হতো না। তার কাছে কি মনে হতো, এটা একটা কি একটা একটা ছ্যাবলামো মনে হতো, ছ্যাবলামো, ঠিক আছে। যেহেতু তিনি একটা বড় একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করেন, আর এই যে মেয়েটা যাকে তিনি বিয়ে করেছেন, হ্যাঁ, সেও অবশ্যই একটা ভালো বংশের মেয়ে, কিন্তু তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই যেটা ডিউক চাইছেন। সে লুকড অন, সে যাকেই দেখতো বা যা কিছু দেখতো সেটাই তার ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়ার, এবং কি তার চোখ সব জায়গায় যেত, মানে ও সব কিছুকেই দেখতো। হ্যাঁ, ডাচেস স্যার ইট ওয়াজ অল ওয়ান, তার চোখে কিন্তু সব কিছু এক বলে মনে হতো। হ্যাঁ, ডাচেসের চোখে কি সব কিছু এক বলে মনে হতো। মাই ফেভার, দেখো এখানে ফেভার, ফেভার বলতে এখানে কী বোঝাচ্ছে বলো তো, ডিউকের একটা বিশেষ উপহার। মাই ফেভার বলতে এখানে কী বোঝাচ্ছে, ডিউকের দেওয়া একটা বিশেষ উপহার। অ্যাট হার ব্রেস্ট, তার বুকে থাকতো, বুকে বলতে এখানটাতে হাড়। তো ডাচেস একটা হাড় পরতো গলায় বা নেকলেস পরতো। তো মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে কি আমার দেওয়া সেই দামি জিনিসটা বা নেকলেসটা যেমনটা তার বুকে থাকতো, তেমনটা তিনি, অর্থাৎ ডাচেস আর কি ভালোবাসতেন তাকে এখানে বলছে। দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে যখন দিন শেষ হতো, হ্যাঁ, আলো যখন নিভে আসতো পশ্চিম দিকে, সেটাকেও তিনি বলতে এখানে কে, ডাচেস ভালোবাসতো। ডিউকের দেওয়া উপহারকে ডাচেস যতটা ভালোবাসতো, যতটা পছন্দ করতো, ততটাও এই যে ওয়েস্টে যখন সূর্য ডুবে যেত, সে আলোটা ক্ষীণ হয়ে আসতো, সেটাও কিন্তু ডাচেস ততটাই ভালোবাসতো। দেখো আর কি বলছে। দ্য বব চেরিজ সাম অফিসার্স ফুল, সেই চেরি গাছের ডালগুলো কিছু উটকোলক যখন নিয়ে আসতো ভেঙে, হ্যাঁ, কোত্থেকে, ইন দ্য অর্চার্ড, সেই ফলের বাগান থেকে, ফর হার, তার জন্য, সেটাকেও কিন্তু কি ডাচেস একইভাবে ভালোবাসতো বা পছন্দ করতো। দ্য হোয়াইট মিউল, সেই সাদা খচ্চর বলতে এখানে কী বোঝাচ্ছে বলতো, ঘোড়া এবং গাধার যে মধ্যবর্তী যে এক ধরনের শ্রেণী রয়েছে ঘোড়ার মতনই দেখতে, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দ্য হোয়াইট মিউল, সেই সাদা ঘোড়া, সি রোড উইথ, হ্যাঁ, যার উপরে তিনি চড়তেন, রাউন্ড দ্য ট্যারেস, এবং পুরো বাগানটা ঘুরে দেখতেন, হ্যাঁ, সেটাও কিন্তু তার ততটাই ভালো লাগতো। মানে সব কিছুকেই ডাচেস কিন্তু তার একই রকম চোখে দেখতো, সব কিছুকে কিন্তু ডাচেস একই রকমভাবে ভালোবাসতো। সেটা ডিউকের দেওয়া কোনো দামি জিনিস হোক, বা পশ্চিমে ডুবে যাওয়া আলোর সৌন্দর্য হোক, বা কোনো বোকা লোকের দ্বারা আনা কোনো চেরি গাছের ডালই হোক না কেন, অথবা এই যে হোয়াইট মিউল, সাদা ঘোড়ার পিঠে চড়ে ওই বাগানে ঘুরে বেড়ানোটাই হোক না কেন, সব কিছুই কিন্তু ডাচেসের কাছে সমানই মনে হতো বা একই রকম মনে হতো। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সব কিছুর প্রতি কি
ডাচেস একই রকম কথা বলতো, মানে কি সে কি বলতো, আমার ভালো লেগেছে, সব কিছুকেই তার ভালো লেগেছে এটা কিন্তু বলতো। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, মানে কি সব কিছুর প্রতি অ্যাপ্রুভিং মানে কি স্বীকার করা, মেনে নেওয়া, সব কিছুকেই কিন্তু ডাচেস একইভাবে মেনে নিত, সব কিছুকেই ডাচেস কিন্তু একইভাবে মেনে নিত, সবার সৌন্দর্যকে ডাচেস কিন্তু একইভাবে মেনে নিত, এটাই বলছে এখানটাতে। অর ব্লাস, এবং তাদের প্রতি কি তিনি একই রকম তার কি লজ্জা প্রকাশ করতেন। ব্লাস মানে কি যারা দেখবে খুব ফর্সা হয় তারা যখন হাসে দেখবে তাদের মুখের মধ্যে একটা লাল আভা প্রকাশ পায়, মানে লজ্জার বা হাসির একটা আভা প্রকাশ পায়, সেটাকে কিন্তু এখানে ব্লাস বলা হচ্ছে। হ্যাঁ, সব কিছুর প্রতি তিনি কিন্তু একই রকম ব্লাস প্রকাশ করতেন। অ্যাটলিস্ট হ্যাঁ, ডিউক কিন্তু এগুলোকে দেখতো যে সব কিছুকে কিন্তু ডাচেস একইভাবে গ্রহণ করতেন, একইভাবে হাসতেন, একইভাবে কিন্তু তার আবেগ ভালোবাসাকে প্রকাশ করতেন কে, ডাচেস, এটা ডিউক দেখতো। সি থ্যাঙ্কড মেন, তিনি মানুষজনদেরকে ধন্যবাদ জানাতেন। গুড, এটা কিন্তু একটা ভালো জিনিস। ডিউক বলছে, ডিউক কী বলছে দেখো, ডিউক ওই যে দূতকে, দূত মানে আমি একটু আগে বললাম, এখন তিনি যাকে বিয়ে করতে চলেছেন তার রাজ্য থেকে একজন দূত এসছে, সেই দূতটাকে কিন্তু তিনি এখানে এত কথা বলছেন, মানে তিনি কিন্তু আগাম করে জানিয়ে দিচ্ছেন যে তিনি মানুষ হিসেবে কেমন এবং তিনি কেমন স্ত্রী পছন্দ করেন, এটা তিনি কিন্তু দূতটাকে বুঝিয়ে দিচ্ছেন, যেন দূতটা গিয়ে তার রাজ্যে ফিরে গিয়ে রাজাকে যেন জানিয়ে দেয় এই রাজা মানে এই যে ডিউক কেমন ধরনের মানুষ এবং তিনি কেমন ধরনের স্ত্রী পছন্দ করেন। এত কথা কিন্তু ডিউক এই দূতটাকে এই জন্যই বলছে। দেখো তারপর কি বলছে, সি থ্যাঙ্কড মেন, সে কিন্তু লোকেদের ধন্যবাদ জানাতো। গুড, এটা কিন্তু একটা ভালো জিনিস। বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এমনভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, আমি ঠিক আপনাকে বুঝিয়ে বলতে পারছি না যে আমার স্ত্রী কীভাবে হ্যাঁ মানুষজনদেরকে থ্যাঙ্কড জানাতো। মানে এই লাইনগুলোর মধ্যে দিয়ে কী প্রকাশ পাচ্ছে বলো তো, যে ডিউক খুব মানে সন্দেহবাতিক ছিল, সে খুব হিংসুটে ছিল, ঠিক আছে। তার স্ত্রী অন্যান্যদের সঙ্গে যখন হেসে কথা বলতো বা হাসতো বা তাদেরকে যখন ধন্যবাদ জানাতো সেটা ডিউকের একটু ভালো লাগতো না। তাই এখানে দেখো বলছে যে আই নো নট হাউ, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না যে আমার স্ত্রী ওই সমস্ত লোকদেরকে কেমনভাবে থ্যাঙ্কড জানাতো, অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট। হ্যাঁ, তার স্ত্রী ওই থ্যাঙ্কড জানানোটাকে ডিউক কী বলছে, ডিউক কী ভাবতো দেখো এখানে বলছে অ্যাজ ইফ সি র্যাঙ্কড হ্যাঁ মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম। দেখো 900 ইয়ার্স ওল্ড নেম এখানে বলতে কি বোঝাচ্ছে, আমি একটু আগে বললাম যে ডিউক কিন্তু একটা সম্ভ্রান্ত বংশ থেকে বিলং করে। হ্যাঁ, যেমন আমাদের বাংলায় আছে না পাল বংশ, সেন বংশ, এগুলো যেমন বিখ্যাত বংশ, ঠিক আছে, ইতিহাসে আমরা পড়েছি, সেই ধরনের কিন্তু ইতালির একটা হ্যাঁ সম্ভ্রান্ত বংশ থেকে কিন্তু এই যে ডিউক অফ ফেরেরা এ কিন্তু কি বিলং করে। তো সেই বংশের একটা কি 900 বছরের একটা ঐতিহ্য রয়েছে। তো এই ঐতিহ্যটাকে এই ডাচেস কি করছে, ডাচেস কি তুল্যমূল্য বিচার করছে। এখানে দেখো বলছে সি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 ইয়ার্স অফ ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট। তিনি কি করতেন, ডাচেস কি করতো, ডিউকের দেওয়া গিফটকে সাধারণ মানুষের দেওয়া গিফটের সঙ্গে তুলনা করতেন। ডাচেস কিন্তু বুঝতো না ডিউক যে গিফটটা দিচ্ছে বা ডিউক যেটা দিচ্ছে তার স্ত্রীকে ডাচেসকে সেটা সব থেকে দামি, সব থেকে আলাদা, সেটা কিন্তু ডাচেস একটু বুঝতো না। হ্যাঁ, তিনি কী করতেন, তিনি ডিউকের দেওয়া সব কিছুকে ঘুলিয়ে ফেলতেন অন্যান্য মানুষের দেওয়া গিফটের সাথে। হ্যাঁ, এটা ডিউক কিন্তু একটু পছন্দ করতো না, ডিউকের কিন্তু একটু ভালো লাগতো না। হু উড স্টুপ টু ব্লেম, কে ঝুঁকবে, স্টুপ মানে কিন্তু এখানে ঝোঁকা, মানে ডিউক এখানে কিন্তু একটুখানি অহংকারী, সে কিন্তু তার স্ত্রীকে বোঝাতে পারবে না। ঝোঁকা বলতে এখানে কী বোঝাচ্ছে, তার স্ত্রীকে বোঝানো, নিজেকে নত করা। হ্যাঁ, স্টুপ মানে কিন্তু এখানে নত করা, সে কিন্তু তার স্ত্রীর সামনে নত হয়ে তার স্ত্রীকে বোঝাতে পারবে না যে তার স্ত্রী যে সমস্ত কাজগুলো করছে সেগুলো অনুচিত, সেগুলো মানায় না। মানে সে যে বংশ থেকে বিলং করে সেই বংশের একজন বউ হয়ে হ্যাঁ তার স্ত্রী যেগুলো করছে সেগুলো আদৌ মানায় না, সেগুলো কি, সেগুলো ডিউক কিন্তু বোঝাতে মানে কি পারছে না, মানে সে বোঝাতে চাইছে না, সে খুব অহংকারী, তো তাই সে পারছে না এগুলো বোঝাতে। তাই এখানে দেখো বলছে হু উড স্টুপ টু ব্লেম, কে নত হবে দোষারোপ করার জন্য, দিস সর্ট অফ ট্রিফলিং। ট্রিফলিং মানে কি বলছে বলো তো, এটা সাধারণ বিষয়, এই সমস্ত বিষয়গুলো খুব সাধারণ, হ্যাঁ এটা খুঁটিনাটি বিষয় ডিউক বলছে, কিন্তু আবার কি ডিউকের মনের মধ্যে কিন্তু রাগও রয়েছে, ডিউকে এই সমস্ত বিষয়গুলোকে
খুঁটিনাটি বলছেন, কিন্তু অপরপক্ষে তিনি কিন্তু এগুলোকে পছন্দ করছেন না, তিনি এগুলোকে কিন্তু অবজ্ঞাও করতে পারছেন না। তার কিন্তু মনের মধ্যে এগুলো কিন্তু মিথছে, হ্যাঁ, তার কিন্তু খারাপ লাগছে যে তার স্ত্রী তার কথা শুনছে না বা তার যে মর্যাদা রয়েছে সেটাকে তিনি মানছেন না। হ্যাঁ, এটা জেনে ডিউকের কিন্তু খুব রাগ লাগছে। দেখো বলছি এখানে, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদি আপনার কথাবার্তার মধ্যে পারদর্শিতা থাকতো, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার মধ্যে নেই। এখানে দেখো ডিউক কী বলছে, ডিউক ওই দূতকে বলছে যদি আপনার কথাবার্তার মধ্যে পারদর্শিতা, অর্থাৎ মানে কি, সেই যে দূতটা যদি খুব কুশলী হতো কথাবার্তার মধ্যে, যেটা ডিউকের মধ্যে নেই, সেই ক্ষেত্রে কী হতো, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, তাহলে কি আপনি হয়তো কি এই ভুল ত্রুটিগুলোকে কী করতেন, এই ডাচেসের সামনে তুলে ধরতেন। মানে এখানে কি বলতে চাইছে বলো তো, ডিউক এখানে বলতে চাইছে যে তিনি তার স্ত্রীর ভুল ত্রুটিগুলো তার সামনে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? তার মনে হয় তার মধ্যে সেই মানে কি সেই স্কিল নেই কথা বলার, যেটা হয়তো ওই দূতের মধ্যে রয়েছে। যদি ওই দূতের থাকতো স্কিল, তাহলে পরে ওই দূত কী করতো, হয়তো এই ধরনের বিষয়কে কী করতো, মুখের উপরে না বলতো বা মুখের উপরে সমালোচনা করতো। কিন্তু ডিউক সেটা পারছেন না করতে। দেখো এখানে কি বলছে, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, যদি আপনার থাকতো সেই স্কিলটা কথাবার্তার মধ্যে, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার, মানে কি তার সেই ইচ্ছাটাকে প্রকাশ করতে, টু সাচ অ্যান্ড ওয়ান, এই ধরনের বিষয়ের প্রতি, অ্যান্ড সে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ডিউক কী বলতো ডিউক, যদি ডিউকের থাকতো সেই কথাবার্তা বলার যদি ভঙ্গিমা থাকতো ডিউকের, তাহলে ডিউক কী বলতেন, জাস্ট দিস অর দ্যাট, এই জিনিসটা বা ওই জিনিসটা, ইন ইউ ডিসগাস্ট মি, হ্যাঁ, তোমার মধ্যে এই জিনিসটা ওই জিনিসটা আমাকে বিরক্ত করে, ডিউক তার স্ত্রীকে বলতো। যদি ডিউকের মধ্যে বাকপটুতা অর্থাৎ কথা বলার পারদর্শিতা থাকতো, সেই ক্ষেত্রে ডিউক হয়তো এই বিষয়টা বলতো। হেয়ার ইউ মিস, তুমি দেখো এই বিষয়টা ভুল করে গেলে, অর দেয়ার এক্সিট দ্য মার্ক, তুমি কিন্তু তোমার সীমাটা উল্লঙ্ঘন করে যাচ্ছ। এটা কিন্তু ডিউক ডাচেসকে বলতো যদি ডিউকের মধ্যে সেই কথা বলার, হ্যাঁ, ক্ষমতা থাকতো, মানে সে যদি কথা বলায় পারদর্শী হতো, সেই ক্ষেত্রে ডিউক কিন্তু এই কথাগুলো ডাচেসকে বলতো। কিন্তু এখন তিনি কেন বলতে পারছেন না, তার মনে হয় তার মধ্যে সেই কথা বলার ক্ষমতা নেই, সে পারদর্শিতা নেই, তাই তিনি এটা পারছেন না। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লেসেন্ড, এবং ডাচেস যদি ডিউকের কাছ থেকে এই সমস্ত শিক্ষাগুলো পেতে চাইতো, ডিউক যে সমস্ত বিষয়গুলো ডাচেসকে শেখাতে চায়, হ্যাঁ, সেইগুলো ডাচেস যদি নিজে শিখতে আসতো বা শেখার চেষ্টা করতো, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, তাহলে কি সে কিন্তু তার নিজস্ব যে জ্ঞান আছে সেগুলো হয়তো আপনার উপরে চাপিয়ে দিত, ঠিক আছে, ফরসুদ, অবশ্যই, অ্যান্ড মেড এক্সকিউজ, হয়তো কি করতো, এখানে কিন্তু এক্সকিউজ বলতে বোঝাচ্ছে কারণ, মানে যদি ডাচেস ডিউকের কাছে এসে নিয়ে ওই সমস্ত শিক্ষাগুলো পেতে চাইতো, তাহলে পরে কি সে সেখানে এসেও কী করতে পারতো, নিজের মতামত বা নিজের বক্তব্যগুলোকে ডিউকের উপরে চাপিয়ে দিত, এবং কি মেড এক্সকিউজ, এবং কি অনেক কারণ দেখাতো, সে হয়তো শিখতে চাইছে না বা শিখতে পারছে না, কেন পারছে না তার প্রতি কিন্তু সে অনেক কারণ দেখাতো। ইভেন দেন উড বি সাম স্টুপিং, সেখানেও কিন্তু ডিউককে কি নত হতে হতো, যেহেতু স্ত্রীকে তো বোঝাতে হবে, তাই বলছে সেখানে যদি ডিউক ধৈর্য ধরে তার স্ত্রীকে শেখাতে চাইতো, তাহলে পরে কি ডিউকে কী করতে হতো, নত হতে হতো, যেটা কিন্তু ডিউক একদমই চায় না। হ্যাঁ, ডিউক আমি একটু আগেই বললাম ডিউক কিন্তু খুবই দাম্ভিক, হ্যাঁ, তার মধ্যে তার বংশের প্রতি কিন্তু একটা বড় অহংকার রয়েছে, তার পক্ষে এই সমস্ত ছোটোখাটো কাজ করা সম্ভব নয়। হ্যাঁ, সে তার স্ত্রীকে এই সমস্ত বিষয়ে বোঝাতে পারবে না, তাই এখানে বলছে ইভেন দেন উড বি সাম স্টুপিং, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে ঝুঁকতে হতো, তাকে নত হতে হতো। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি কিন্তু কখনোই ঝুঁকতে চাইনি বা নিজেকে কিন্তু ঝুঁকতে দিইনি বা নত হতে দিইনি। আমি কিন্তু এটা কখনো গ্রহণ করিনি যে আমি কারোর সামনে ঝুঁকবো বা নত হব। এটা কে বলছে? এটা ডিউক বলছে। কাকে? ওই দূতকে বলছে। ডিউক কিন্তু আগামভাবে কিন্তু পুরো ব্যাপারটা সে কেমন স্ত্রী চায় তার
হ্যাঁ, তার আগামী স্ত্রী কেমন হতে হবে তাহলে পরে ভালো হয়, এটা ডিউক কিন্তু ওই দূতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে রাজা এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল হতে পারে। দেখো তারপরে কি বলছে, ও স্যার সি স্মাইল, হ্যাঁ মহাশয় আমার স্ত্রী কি হাসতো, হ্যাঁ নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। হয়ে নেবার যখনই কি আই পাস্ট হার, যখনই আমি আমার স্ত্রী পাশ দিয়ে যেতাম তখনই কিন্তু আমার স্ত্রী হাসতো। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু সবার প্রতি কে একই রকম হাসি জ্ঞাপন করে? এখানে কি বলতে চাওয়ার চেষ্টা করা হচ্ছে বলো তো, ডিউককে দেখে ডাচেস যেরকম হাসি হাসতো সেই একই রকম হাসি কিন্তু ডাচেস সবাইকে দেখিয়ে হাসতো। ও স্যার সি স্মাইল্ড নো ডাউট, হ্যাঁ মহাশয় আমার স্ত্রী কিন্তু হাসতেন, এতে কোনো সন্দেহ নেই। হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম তিনি কিন্তু মানে সে কিন্তু হাসতো তাকে দেখে। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কে কে সেই একই হাসি হাসে সবাইকে দেখে? মানে এখানে ডিউক বলতে চাইছে যে তার প্রতি যেন ডাচেসের একটা বিশেষ হাসি থাকা দরকার ছিল। হ্যাঁ, কিন্তু ডাচেস কী করতো? ডাচেস কিন্তু সেটা করতো না। ডাচেস তাকে দেখে যেমনটা হাসতো সবাইকে দেখে একই রকম হাসি হাসতো। এটা ডিউকে কিন্তু কখনোই পছন্দ হয়নি। দেখো বলছে এখানটাতে, দিস গ্রু, এটা বাড়তেই থাকে। বাড়তে মানে কি, এই যে ডাচেস হাসতো এটা আস্তে আস্তে কি বেড়েই যাচ্ছিল। আই গেভ কমেন্টস, আমি আদেশ করলাম। হ্যাঁ, নিয়ে কী হলো, দেন অল স্মাইল স্টপড টুগেদার, এর ফলে কী হলো, সমস্ত হাসি একেবারে থেমে গেল। এই লাইনটার অর্থ কী বলো তো, যে ডিউক একেবারেই তার ডাচেসকে কি শান্ত করে দিল, চুপ করিয়ে দিল, এমন করে দিল যে ডাচেসরা যেন আর কোনো দিনও হাসতে পারবে না। এর অর্থ কি, তিনি ডাচেসকে শেষ করে দিলেন, মানে হত্যা করলেন অ্যাকচুয়ালি বলতে গেলে পরে। দেখো এখানে বলছে আই গেভ কমেন্টস, আমি আদেশ করলাম, মানে তিনি হয়তো আদেশ দিলেন। নিয়ে কী হলো, দেন অল স্মাইল স্টপ টুগেদার, এর ফলে কী হলো, সমস্ত হাসি যেন কি বন্ধ হয়ে গেল। দেয়ার সি স্ট্যান্ডস, ওই দেখো দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, হ্যাঁ অ্যাজ ইফ অ্যালাইভ, দেখো যেন মনে হচ্ছে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই লাইনটার মধ্যে কী প্রকাশ পেলো, যে স্ত্রী আর বেঁচে নেই এবং ওর হাতেই ওর স্ত্রী মারা গেছে। দেখো বলছে দেয়ার, দেখো দেয়ার সি স্ট্যান্ডস, দেখো ওখানে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন কি মনে হচ্ছে আমার স্ত্রী কি দেখো যেন জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি আবার একটুখানি দাঁড়াবেন? মানে এতক্ষণ ডিউক কী করছিল, মানে এতক্ষণ ডিউক কিন্তু ওই দুধকে বসিয়ে রেখেছিল। এবার দেখো ডিউক কি বলছে, যে আপনি একটুখানি কষ্ট করে দাঁড়াবেন। দেখো উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি একটু দাঁড়াবেন কষ্ট করে। উই উইল মিট, হ্যাঁ দ্য কোম্পানি বিলো, মানে কি ওপরে সমস্ত কথাবার্তা হয়ে গেল। ওপরে মানে কি, যেখানে ডিউক ওই দুধটাকে নিয়ে এসছে ওপরে, ঠিক আছে, যেখানে ছবিটা রয়েছে ডাচেসের, সেখানে কিন্তু ডিউক ওই দুধটাকে নিয়ে এসছে। তো সেখানে কিন্তু এতক্ষণ ধরে এই সমস্ত কথাবার্তাগুলো হলো। এবার ওরা কী করবে, এবার কিন্তু ওরা নেমে যাবে। নিচে কিন্তু আরও লোক রয়েছে, ঠিক আছে, যারা ডিউকের সঙ্গে সাক্ষাৎ করবে। তারা কারা? তারা হচ্ছে এই যে ডিউক এখন যে মেয়েটিকে বিয়ে করতে চলেছে সে মেয়েটির রাজ্য থেকে কিন্তু এসছে, তাদের সঙ্গে ডিউক দেখা করবে। দেখো বলছি এখানতে, উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি একটু দয়া করে দাঁড়াবেন। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা এখন কি আমরা নিচে অপেক্ষারত দলবলগুলোর সঙ্গে দেখা করব। দেন ঠিক আছে, আই রিপিট, আমি আবার বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার, কাউন্ট মানে কি জমিদার, ঠিক আছে, এখানে জমিদারকে বলা হচ্ছে, মানে যে জমিদারের কাছ থেকে এই দুধটা এসছে, মানে যে জমিদারের মেয়েকে এই ডিউক অফ ফারেরা বিয়ে করতে চলেছে তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো কী বলছে, দেখো দ্য কাউন্ট ইউর মাস্টার, ওই যে জমিদার আপনার প্রভু, নোন মিউনিফিসেন্স, এখানে মিউনিফিসেন্স বলতে কী বোঝাচ্ছে বলো তো, খুব উদার, হ্যাঁ খুব উদারতাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে এই মিউনিফিসেন্সের মধ্যে দিয়ে, ঠিক আছে, মানে দানশীল যেটাকে বলা হচ্ছে। দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসিয়েন্স, মানে কি আপনার প্রভু অর্থাৎ ওই যে জমিদার ও কিন্তু খুব দানশীল, এটা কিন্তু ডিউক জানতো। ডিউক কিন্তু জানে এই লোকটা, মানে ডিউক যে মেয়েটিকে বিয়ে করতে চলেছে তার বাবা সে কিন্তু খুবই দানশীল। দেখো তারপরে কী বলছে, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, অ্যাম্পল মানে কিন্তু যথেষ্ট, আর ওয়ারেন্ট মানে কি বলছে বলতো এখানটাতে, প্রমাণ, এটা কিন্তু যথেষ্ট প্রমাণ, দ্যাট নো জাস্ট প্রিটেন্স, এখানে কিন্তু ও কোনো ভণ্ডামি করতে চায় না, কি অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, আমি কিন্তু এখানে কোনো কিছু ভান করছি না, আমি কিন্তু বলছি
আমি কিন্তু বলছি এই বিয়ের ক্ষেত্রে ডাউরি মানে কি বলতো পণ, এটা কিন্তু একদমই ডিসঅ্যালাউড। মানে কি এটা কিন্তু ওই ডিউক কিন্তু একটুও কি পছন্দ করে না। দেখো ডিউকের মনের মধ্যে কিন্তু একটা লোভ রয়েছে। ও কিন্তু জানে যে এই যে জমিদারটা যার মেয়েকে ও বিয়ে করতে চলেছে ও কিন্তু বেশ উদার, বেশ দানশীল, কিন্তু ও আবার কি বলছে ওই দুধটাকে যে ও কিন্তু একটুও কি ডাউরি পছন্দ করে না। কিন্তু ও জানে, ও কি জানে যে ওই মেয়েটার বাবাটা খুবই দানশীল, ও ওকে অনেক কিছুই দেবে, তাও নিজেকে ভালো দেখানোর জন্য কি বলছে দেখো এখানটাতে, দেখো বলছে এখানটাতে এক্সাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স। এটা যথেষ্ট কি প্রমাণ কি যে এখানে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কিন্তু ভান করছি না। অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিজার্ভড, আমার ক্ষেত্রে ডাউরি অর্থাৎ পণ কিন্তু একদমই নিষিদ্ধ, এটা কিন্তু বলে দিল। হ্যাঁ, মানে ওর কথার মধ্যে দিয়ে কি প্রকাশ পাচ্ছে যে ও মুখে বলছে যে ডাউরি ওর ক্ষেত্রে নিষিদ্ধ, কিন্তু ও মনে মনে কি জানে, ও জানে কি যে এই যে জমিদারটা ও কিন্তু বেশ দানশীল। ওর কিন্তু মনে এক আর মুখে এক, ঠিক আছে এই ডিউকটার। দেখো বলছি আবার, দো হিজ ফেয়ার ডটার সেলফ, হ্যাঁ অ্যাজ আই অ্যাভয়েড, যদিও কি তার সুন্দরী মেয়ের জন্য আমি প্রকাশ্যে বলছি, অ্যাভয়েড মানে কি বলতো প্রকাশ্যে বলছি, অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, স্টার্টিং মানে কি প্রথমে যেটা বলেছিল ডিউক, প্রথমে কি বলেছিল যে ও কিন্তু এই মেয়েটাকে বিয়ে করবে, ও কিন্তু কিচ্ছু নেবে না, ঠিক আছে, কিন্তু যদি ওর বাবা ওর মেয়ের জন্য কিছু একটা দেয় সেই ক্ষেত্রে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, মানে ওটা তো ডাউরি না, মানে ও কিন্তু কিছু দাবি করছে না, এবার মেয়ের বাবা মেয়েকে কিছু দেবে এটা দিতেই পারে, তাই না, এটা কিন্তু ডিউক বোঝানোর চেষ্টা করছে। ওর কিন্তু কোনো দাবি দেওয়া নেই, কিন্তু মেয়ের বাবা মেয়ের জন্য যদি কিছু দেয় সেই ক্ষেত্রে ও কিছু মনে করবে না, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু সেই ক্ষেত্রে ও যেমনটা প্রথমে বলেছিল কি ইজ মাই অবজেক্ট, সুন্দর মেয়েটাকে বিয়ে করাটাই কিন্তু ওর অবজেক্ট, ওর কিন্তু কি ওর কিন্তু ডাউরির প্রয়োজন নেই, জাস্ট বলছে, মানে ওর কথার ভাঁজ দিয়ে বোঝা যাচ্ছে যে ও ডাউরি চাইছে না, কিন্তু মেয়ের বাবা তো মেয়েকে কিছু দেবেই, হ্যাঁ ওটা তো পাবেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে মেয়ের বাবা তো অনেকটা দানশীল রয়েছে না, তাই নিশ্চয়ই মেয়ের বাবা অল্প কিছু দেবে না, অনেক কিছুই দেবে, তাই না চেয়ে কি তো সেই ক্ষেত্রে ওকে চাইতে হবে না ডাউরি, ও এমনিতেই পেয়ে যাবে, সেটাই এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো তারপরে কি বলছে, না ওই উইল গো, না না আমরা একসঙ্গে যাব, মানে এখানে দুধটা একটু আগে আগেই চলে যাচ্ছিলো, তখন দেখো ডিউক কি বললো, না উই উইল গো টুগেদার, না আমরা একসঙ্গে যাব ডাউন, আমরা একসঙ্গে নামবো, নেমে যাব নিচে, ঠিক আছে, ডিউক ওই দুধটাকে বলল, স্যার মহাশয় আমরা কিন্তু একসঙ্গে যাব, দাঁড়ান, নোটিস দেখুন নেপচুন, দেখো নেপচুন হচ্ছে কি বলতো, নেপচুন হচ্ছে একটা গ্রিক গড, হ্যাঁ গ্রিসের জলদেবতা, ঠিক আছে, জলের দেবতা, ঠিক আছে, এই যে নেপচুন। তো ডিউকের ওই প্রাসাদে কিন্তু নেপচুনের একটা মূর্তি ছিল, যে মূর্তিটাকে ডিউক এই দুধটাকে দেখাচ্ছে, দেখো কি বলছে, নোটিস দেখুন, দেখুন নেপচুন ওখানে রয়েছে, হ্যাঁ দো কি টেমিং এ সি হর্স, দেখুন ও একটা কি টেমিং মানে কি বলতো বস বানানো, এখানে নেপচুন কি অবস্থায় আছে দেখো, টেমিং এ সি হর্স, মানে ওখানে নেপচুনের একটা মূর্তি রয়েছে, যে মূর্তিতে কি রয়েছে, নেপচুন যেন একটা সি হর্সকে কি বসে নিয়ে আসছে, এমন একটা মূর্তি ওখানে আছে যেখানে কি দেখা যাচ্ছে যে নেপচুন একটা সি হর্সকে মানে একটা সামুদ্রিক ঘোড়াকে কি তার বসে নিয়ে আসছেন। হ্যাঁ, থট এ রিয়ালিটি, হ্যাঁ যদিও কি এরকম মূর্তি দেখা যায় না, হ্যাঁ এটা কিন্তু খুব কি দুর্লভ, হ্যাঁ থট এ রিয়ালিটি, এটা কিন্তু খুব দুর্লভ, হ্যাঁ ক্লজ অফ ইসেনবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এই যে ক্লজ অফ ইসেনবার্গ মানে কি, এই যে ক্লজ অফ ইসেনবার্গ হচ্ছে একজন বিখ্যাত ভাস্কর, মানে যে মূর্তি তৈরি করে তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে, তো সেই ব্যক্তিটা এই ডিউকের জন্য কি এই ব্রোঞ্জ দিয়ে এই মূর্তিটা তৈরি করেছে, ঠিক আছে, তো এই মূর্তিটাই ডিউক কী করছে, ডিউক দেখতে বলছে, কাকে দেখতে বলছে, ওই দুধটাকে দেখতে বলছে। তো এই লাইনটার মধ্যেও কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে ডিউক ওই দুধটাকে বোঝাতে চাইছে যে নেপচুন যেভাবে এই সি হর্সটাকে টেম করছে, টেম মানে কি বসে আনার চেষ্টা করছে,
তেমনটা ডিউকও তার স্ত্রীকে অতীতে বশে আনার চেষ্টা করেছিল এবং ভবিষ্যতেও ও কিন্তু স্ত্রীকে বশেই রাখবে। এটা একটা কি ওই দুধটাকে একটা এক্সাম্পল বা উদাহরণ মনে করিয়ে দেওয়া হলো এই লাইনটার মধ্যে দিয়ে। এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে মাই লাস্ট ডাচেস কবিতাটা সম্পূর্ণ পড়িয়ে দিলাম। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকে, তো যদি তোমাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানে থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।